স্বাগত নিউজ24 সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। গোপালগঞ্জে চলছে কারফিউ। নিরাপত্তা নিশ্চিতে শহরের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়। অবশ্য বেলা বাড়ার সাথে বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতি। সন্ত্রাসীদের কোনো ছাড় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। নূর আলমের ক্যামেরায় গোপালগঞ্জ থেকে আরো জানাচ্ছেন মাজহারুল ইসলাম। সড়কের এক প্রান্তে টহল দিচ্ছে যৌথ বাহিনী, অপর প্রান্তে চলছে বুধবারের ভয়াবহ হামলার চিহ্ন পরিষ্কারের কাজ। বৃহস্পতিবার এটাই ছিল গোপালগঞ্জ শহরের চিত্র। এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার পর ভয় আর আতঙ্কের শহর গোপালগঞ্জ। জারি আছে কারফিউ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সাধারণ মানুষের উপস্থিতি। বন্ধ ছিল দোকানপাট। সাধারণ মানুষ বলছেন প্রয়োজনের তাগিদেই বের হয়েছেন তারা। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। আমরা দেখব, আপনাদের পরে জানাবো যে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব ব্যবস্থাই নিব। আমাদের যথেষ্ট ফোর্স মোতায়েন আছে জনমনের শান্তি আনার জন্য, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যা যা করণীয় ইনশাআল্লাহ আমরা তাই করছি। গোপালগঞ্জ কারাগারে বুধবারের হামলার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে। অবশ্য নতুন কোনো হামলার শঙ্কা করছেন না অতিরিক্ত কারা মহাপরিদর্শক। আমরা এখন তো স্ট্যান্ড দেন, আপনারা নিজেরাই দেখছেন এখানে যে আমাদের এখানে বিজিবি আছে আর সেনাবাহিনী আছে, এখানে পুলিশেরও দিনকে টহল আছে এখানে। সুতরাং গতকালকের চেয়ে আজকের পরিস্থিতি অনেক বেটার এবং আশা করি আমরা এই জিনিসটাকে কাটিয়ে উঠতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা আরো সতর্ক থাকবো। বুধবারের হামলার ঘটনায় এখনো কোনো মামলা না হলেও 14 জনকে আটক করেছে পুলিশ। কাগজে কলমে কারফিউ থাকলেও অনেকটাই স্বাভাবিক গোপালগঞ্জের পরিস্থিতি। তবে গতকালের হামলার ভয় আর আতঙ্ক এখনো কাটেনি সাধারণ মানুষের মন থেকে। পৌর পার্কের শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে গতকালের হামলার ভয়াবহ চিহ্ন। সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুতই ফিরবে গোপালগঞ্জে সাধারণ পরিবেশ। মাজহারুল ইসলাম, নিউজ24, গোপালগঞ্জ। গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাতে এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহার ইসলাম। মাঝে আমরা জানাচ্ছিলাম বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি বেড়েছে। গোপালগঞ্জে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? তাই আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গতকালকে হামলার পর সারা দেশের নজর কিন্তু গোপালগঞ্জের দিকে। সেই গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন যে বেলা বাড়ার সাথে সাথে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে, তবে ভয় আর আতঙ্ক কিন্তু কাটেনি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে সেনাবাহিনীর একটি সাজোয়া যান এবং তার পিছনে পুলিশের এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে। মূলত পরিবেশকে ঠিক রাখতে একটা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে যে ধরনের তৎপরতা দেখা যায় বেলা বাড়ার সাথে সাথে সেটা বেড়েছে। তবে সকালে কিন্তু সেই ধরনের আমরা উপস্থিতি দেখেন আইনশৃঙ্খলা বাহিনীর, কিন্তু যত বেলা বাড়ছে সাধারণ মানুষের উপস্থিতি বাড়ছে, একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও বাড়ছে। এবং সেনাবাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছে যে এখানে একটি স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তারা সেই ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং শহরের মোড়ে মোড়ে তারা টহল দিচ্ছেন। গোপালগঞ্জ শহরটি আসলে সেই অর্থ খুব বেশি বড় না, ফলশ্রুতিতে বলা চলে গতকালকে পার্কের মোড়ে যেখানে হামলা হয়েছিল সেই জায়গাটি, এবং আমরা এখন রয়েছি মূলত পুলিশ লাইনের যে সড়কের মোড়টি সেখানে। আপনি জানেন যে এই শহরের ভিতর দিয়েই মূলত খুলনা বাগেরহাটের গাড়িগুলো যেতে হয়, সেই গাড়িগুলো যাচ্ছে, কিন্তু গোপালগঞ্জ শহরের ভিতর থেকে কোনো গাড়ি দূরপাল্লার কোনো বাস ছেড়েও যায় নাই, শহরে ঢুকেও নেই। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে প্রয়োজনের তাগিদে তাদেরকে বের হতে হয়েছে, কারণ খেটে খাওয়া মানুষ যারা তারাই তাদেরকে বেশি রাস্তায় দেখেছি। দোকানপাটগুলো খুব বেশি খোলা নাই, একেবারে প্রয়োজনীয় খাবারের যে দোকানগুলো সেগুলোকে আমরা খোলা থাকতে দেখেছি। এখন যে পুলিশ লাইনের যে মুটি আছে সেই মুটি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যদেরকে দেখা যাচ্ছে, আর সেই অর্থে মানুষের উপস্থিতি তুলনামূলক কম, কারণ যেহেতু কারফিউ চলছে, সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ চলবে। তবে ভয় আর আতঙ্ক কিন্তু এখনও রয়ে গেছে, কারণ গতকালকে সেই বিধ্বংসী এবং ভয়াবহ হামলার পর পুলিশ এখন পর্যন্ত আসলেও কোনো হামলার কিন্তু মামলা করেনি। তবে ইতিমধ্যেই 14 জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আমরা প্যাকেজে যেমন দেখাচ্ছিলাম, ডিআইজি বলেছেন যে সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে যে ধরনের নিরাপত্তা নেওয়া দরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা তারা নিয়েছেন এবং প্রয়োজন পড়লে আরও নেবেন। তাই এই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দেশ গড়তে জুলাই পদযাত্রার 17তম দিনে আজ ফরিদপুরে পদযাত্রা ও পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি। দুপুর 12:30টায় ফরিদপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেন দলের নেতাকর্মীরা। এনসিপির পথসভা কেন্দ্র করে সভাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরপর রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলায় পদযাত্রা করবে দলটি।
দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, দেশ গড়তে জুলাই পদযাত্রার 17তম দিনে ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, এনসিপির কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? তারা কিন্তু ফরিদপুরে এসে পৌঁছেছে। তারা এসে এখন মাত্র থেকে একটি পদযাত্রা বের করছেন এবং এই পদযাত্রা আমরা দেখতে পাচ্ছি এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজিজ আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, জারা তাসনিম সহ প্রায় 150 জন নেতৃবৃন্দ, এই এনসিপির নেতৃবৃন্দ তারা এখানে রয়েছেন এবং এখান থেকে পদযাত্রা শুরু করে বিভিন্ন সভা প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে যেখানে পথসভা আছে সেই পথসভা অনুষ্ঠিত হবে, সেখানেই তারা বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সার্কিট হাউস থেকে মাত্র বের হচ্ছেন এবং তারা এখান থেকে পদযাত্রা শুরু করছেন। এই পদযাত্রা তারা বক্তব্য রাখবেন। বক্তব্য রেখে তারা রাজবাড়িতে একটি পথসভা হওয়ার কথা রয়েছে, সেই পথসভায় তারা বক্তব্য রাখবেন। আমি একটু কথা বলতে চাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে। নাহিদ ভাই, আপনাকে সাথে নাহিদ ভাই একটু কথা বলতে চাই। তারা এই পথসভায় কিন্তু আসলে কথা বলতে চাচ্ছেন না, যেহেতু নিরাপত্তার একটু বিষয় আছে, সেই দিক মাথায় রেখে তারা আগাচ্ছেন। আপনারা জানেন যে গতকাল যে গোপালগঞ্জে একটি মারামারির ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে কিন্তু ফরিদপুরের পুলিশ প্রশাসন বেশ তৎপর রয়েছে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন টহল পুলিশ রেখেছেন, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, কোস্টগার্ড সহ বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই পথসভা এখান থেকে সার্কিট আমরা জানতে পেরেছি। সোহাগ, আপনাকে ধন্যবাদ। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তির সুযোগ নিয়ে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন পেছানোর জন্য এই গোপালগঞ্জে রক্তক্ষয়ী সংঘাত পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বলেও জানান তিনি। সকালে রাজধানীর পান্থপথে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তারেক রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানাভাবে অপপ্রচার করা হচ্ছে মন্তব্য করে রিজভী আরও বলেন, যত ষড়যন্ত্রই হোক না কেন তারেক রহমানের জনপ্রিয়তা কমানো যাবে না। দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিএনপি রাজপথে থেকে আন্দোলন করে যাবে বলেও জানান তিনি। বিভাজন তৈরি করে চোরাপথে ফ্যাসিবাদের উত্থান ঘটানোর চেষ্টা চলছে। যৌক্তিক সময়ে নির্বাচনের দাবিও জানান বিএনপির এই নেতা। যা কিছু ঘটছে, যা কিছু ঘটনা হচ্ছে, এটা ঘটনা হচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে। এই যে রক্তক্ষয়ী ঘটনা, যাতে নির্বাচন পেছানো যায়, কারণ আপনাদের মুখ থেকেই তো নির্বাচন পেছানোর কথা বলা হয়েছে। আজকে অনৈক্য, আজকে বিভাজন রয়েছে বলেই কালকে দুঃখজনক ঘটনা ঘটলো এনসিপির প্রোগ্রামে। সেখানে ফ্যাসিবাদের যারা দোসর এই দেশীয়, তারা আক্রমণ করার সুযোগ পেল কি করে? একটি নির্বাচিত সরকার যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে জাসাস আয়োজিত প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন তিনি। লন্ডনে বৈঠকের পরও কেন ষড়যন্ত্রের বাতাস বইছে এমন প্রশ্ন রাখেন জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, তারেক রহমানের অবদানের কারণেই আজ এই অন্তর্বর্তীকালীন সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেজন্যই রাজনৈতিক দলগুলোকে সরকারকে সহযোগিতা করছে বলে উল্লেখ করেন তিনি। নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করা হলে জনগণকে সাথে নিয়ে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। গোপালগঞ্জের ঘটনা ইঙ্গিত বহন করে দেশে যাতে আর নির্বাচন না হতে পারে, যাতে অনির্বাচিত সরকার ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষকে আবার অবহেলা করতে পারে, সেই কারণে এই ষড়যন্ত্র। 7 দফা দাবির সপক্ষে আগামী 19 জুলাই রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই হত্যার দৃশ্যমান বিচার ও আহত নিহতদের পুনর্বাসন সহ মোট 7টি দাবি হবে সমাবেশে উপস্থাপনের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার সমাবেশের প্রস্তুতি বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কথা জানান জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। পুরো দেশ থেকে সমাবেশে কয়েক লক্ষ মানুষ অংশ নেবে বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থানের পর হারিয়ে যাওয়া সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরে পেয়ে শুকরিয়া আদায় করে দলটির নেতারা। বুধবার গোপালগঞ্জে দেশব্যাপী এনসিপির ধারাবাহিক সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের ব্যর্থতার বিষয়টিও আলোচনায় আনে দলটি। সারা দেশ থেকে সড়ক, নৌ এবং রেলপথে বিপুল সংখ্যক মানুষ রাজধানীতে ইনশাআল্লাহ ওই দিন বিভিন্ন প্রবেশ পথ দিয়ে প্রবেশ করবে। এ কারণে দেশবাসীর কাছে আমাদের আহ্বান এবং রাজধানীবাসীর কাছে বিশেষ করে আহ্বান যে এই সব কারণে নগর জীবনে হয়তো একটু দুর্ভোগ এবং যানজট সৃষ্টি হতে পারে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে দেশবাসী এবং নগরবাসীর কাছে অগ্রিম বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি। গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার অভিযোগ এনে ফের কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করবে এনসিপি। একই সঙ্গে মুজিববাদ প্রতিরোধে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ফেসবুক পোস্টে নাহিদ আরো বলেন, গোপালগঞ্জ নিয়ে এনসিপির অবস্থান গতকালের বক্তব্যেই পরিষ্কার বলা হয়েছে। পুরো বাংলাদেশের প্রতি যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতিও এনসিপির সেই কমিটমেন্ট। গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্যের বিরোধিতা জানিয়ে পোস্টে গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গোপালগঞ্জের ঘটনার ব্যাপারে গোয়েন্দা তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এখানে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। আমরা তো নির্দেশনা দিছি ওখানে, এখন ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, তাহলে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। আগামী 5 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে এই বছর বর্ষা মৌসুমে গত কয়েক বছরের তুলনায় বৃষ্টি বেশি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে 28 জুন থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। মধ্য জুলাই পর্যন্ত এই দুই বিভাগে কয়েক হাজার মিলিমিটার বৃষ্টি হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, রাজধানীতে তো কাল থেকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আর কয়দিন থাকবে কি জানতে পেরেছেন, আর এ নিয়ে আবহাওয়াবিদরা কি বলছেন? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ যে তথ্য, সেখানে বলা হচ্ছে গেল 24 ঘন্টায় সারা দেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে 88 মিলিমিটার, যেটিকে বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের ভাষায় যেটি আসলে ভারী বৃষ্টিপাত। এবং এই বৃষ্টিপাতের কারণ হিসেবে বলা হচ্ছে যে ভারতের ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন স্থানে অবস্থানরত যেই লঘুচাপটি রয়েছে, সেই সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে কিন্তু এটি পরবর্তীতে রূপ নিয়েছে গভীর নিম্নচাপে, এবং যার ফলে এই গভীর নিম্নচাপের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার সহ বাংলাদেশের মধ্যাঞ্চল। এর কারণে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী 5 দিন ভারী যে বৃষ্টিপাত, সেই ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে এই ভারী বৃষ্টিপাতের কারণে বলা হচ্ছে যে 5 দিন পর্যন্ত যে বৃষ্টিপাত চলবে সেখানে ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ বরিশাল, রংপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন যেসব বিভাগীয় এলাকা রয়েছে সেসব এলাকায় কিন্তু ভিন্ন ভিন্নভাবে বৃষ্টি হতে পারে। এবং সেই সঙ্গে পঞ্চম দিন, বিশেষ করে পঞ্চম দিন এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি হতে পারে। এবং আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সময়গুলোতে বঙ্গোপসাগরে যে মৌসুমি বায়ু রয়েছে সেটি সক্রিয় অবস্থায় থাকবে এবং ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতেরও পূর্বাভাস দেওয়া হচ্ছে। এর সাথে সাথে আরও বলা হচ্ছে যে
এই যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে বঙ্গোপসাগরে যে নৌ চলাচল বা জাহাজ চলাচল সেটি কিন্তু আসলে সেক্ষেত্রে কিছু সংকেত দেখিয়ে যেতে বলা হবে এবং যেই সংকেতগুলো তারা দেখাবেন সেই সংকেতগুলো তারা মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন। এই ছিল আমার কাছে আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ। তানিয়া, ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। বিষাদ, আপনাকে ধন্যবাদ আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত থাকার জন্য। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। এবারে থাকছে অর্থ বাণিজ্যের খবর। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর আগে গত 3 জুলাই কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমদ তাকে ডেকে পদত্যাগ করতে বলেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 22 আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। 5 সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় মালিকানার সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়দুল্লাহ আল মাসুদকে। দেশের 10টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠান টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠানগুলোর টেকসই ব্যাংকিং কার্যক্রম, সবুজ অর্থায়ন ও শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনার ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত 2024 সালের সাস্টেইনেবল ফাইন্যান্স রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। শীর্ষে থাকা 10 ব্যাংক হল ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স। নিউজ 24 সংবাদে আরো একবার বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। এবারে খেলার খবর। শ্রীলঙ্কা সিরিজ শেষে ইতিহাস গড়ে ট্রফি নিয়ে দেশে ফিরল বাংলাদেশ দল। দেশের মাটিতে পাকিস্তান সিরিজে জয়ের ধারা ধরে রাখাই লক্ষ্য বললেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। তিনি জানান, লঙ্কানদের সাথে টি-20 সিরিজে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে খুশি টিম ম্যানেজমেন্ট। অবশেষে ট্রফি আর স্বস্তি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-20তে 8 উইকেটের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো লঙ্কানদের মাটিতে টি-20 সিরিজ জয় নিশ্চিত করে ইতিহাস গড়েছে টাইগাররা। তবে শ্রীলঙ্কার সাথে শেষটা ভালো হলেও শুরুটা ছিল একেবারেই মলিন। টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজও হারে বাংলাদেশ, আর শেষে টি-20 সিরিজে ব্যাটিং বোলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স করে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়েছে ক্রিকেটাররা। অনেক মোটিভেটেড। এই ধরনের ভিক্টরি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আ টিম, স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম। এই রেজাল্টটা বাংলাদেশের জন্য, দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কা সিরিজ শেষে দেশে ফিরলেও ব্যস্ততা কমছে না ক্রিকেটারদের। এই সিরিজের ভুলগুলো শুধরে ঘরের মাটিতে পাকিস্তান সিরিজে জয়ের ধারা ধরে রাখাই লক্ষ্য বাংলাদেশের, জানান টিম ম্যানেজার নাফিস ইকবাল। এখান থেকে শুরু করতে হবে। উই হ্যাভ টু বি কনসিস্টেন্ট অ্যাজ এ টিম। আমাদের কনসিস্টেন্ট হওয়াটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো ওই হিসাবেই আমরা এগোচ্ছি। যেভাবে কথাবার্তা, আমাদের ওই 30 জনের পরিবার, যেটা আমাদের ফ্যামিলি, যেটা আমরা বলি। লঙ্কানদের সাথে সিরিজের শেষ ম্যাচে স্পিন ভেলকিতে একাই স্বাগতিকদের মিডল অর্ডার গুড়িয়ে দেন শেখ মেহেদী, তুলে নেন 4 উইকেট। আর তানজিদ তামিম খেলেন অপরাজিত 73 রানের ইনিংস। তরুণ ক্রিকেটারদের এমন পারফরম্যান্সে খুশি টিম ম্যানেজমেন্টও। একটা ম্যাচ জিতে কিন্তু আমরা 10 থেকে 9 এসেছি। সো ইট ইজ অ্যান অলসো অ্যান অ্যাচিভমেন্ট। আমার কাছে মনে হয় যে ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো যদি আমরা চেরিশ করি, দেশ হিসাবে, পত্রিকা হিসাবে, জার্নালিস্ট হিসাবে বা অ্যাজ এ টিম, আমার মনে হয় ইম্প্রুভমেন্টটা সব জায়গা থেকে আসলে ভালো। শ্রীলঙ্কা সিরিজ শেষে এবার টাইগারদের মিশন পাকিস্তান সিরিজ। আগামী 20 জুলাই মিরপুরে সফরকারীদের বিপক্ষে প্রথম টি-20তে মাঠে নামবে টাইগাররা। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেপনিল ফেস মাস্ক।